ওয়েলকাম স্টুডেন্টস, দশম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায়। আজকে আমাদের তৃতীয় ক্লাস। তো আমাদের একটা গ্যাপ হয়ে গেছে অনেকদিন, অর্থাৎ অনেকদিন পর আমরা আবার শুরু করলাম আমাদের এই চ্যাপ্টার তৃতীয় অধ্যায়, ভারতের জাতীয়তাবাদ, ন্যাশনালিজম ইন ইন্ডিয়া। আজকের যে আলোচ্য বিষয়সূচি, অর্থাৎ যে বিষয়গুলো আমরা আলোচনা করব, আমি আগেই বলেছি টেক্সট বইয়ের ঠিক তোমরা যখন লেসনটা শুনবে, যারা শোনার প্রয়োজনীয়তা অনুভব করবে তারা এই পয়েন্টগুলো টেক্সট বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে, কারণ আমি এক একটা পয়েন্ট ধরে আলোচনা করছি। তো আজকে যে পয়েন্টগুলো আমরা আলোচনা করব, 1-3 1.3 অসহযোগ আন্দোলন কেন, হোয়াই নন কোঅপারেশন মুভমেন্ট। 2 আন্দোলনের বিভিন্ন ধারা, ডিফারেন্ট স্ট্রেন্থস উইদিন দ্য মুভমেন্ট, অর্থাৎ অসহযোগ আন্দোলনের মধ্যে কোন কোন ধারায় এই আন্দোলন প্রবাহিত হয়েছিল। 2.1 শহরে আন্দোলন, দ্য মুভমেন্টস ইন দ্য টাউনস। 2.2 গ্রামীণ এলাকায় বিদ্রোহ, রেভিলিয়ন ইন দ্য কান্ট্রি সাইড। 2.3 বাগিচাগুলোতে স্বরাজ, স্বরাজ ইন দ্য প্ল্যান্টেশন। তাইলে দেখো, এই পয়েন্টগুলির উপর আমরা আজকে আলোচনা করব। এখন এই যে ন্যাশনালিজম ইন ইন্ডিয়া বা ভারতের জাতীয়তাবাদের আমরা আগে দুটো অধ্যায় আলোচনা করেছি। আমি প্রথম অধ্যায়ে ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ কিভাবে ঘটেছে সেই বিষয়টা আমাদের আলোচিত হয়েছে। তৃতীয় পয়েন্টে আমি, অর্থাৎ অসহযোগ আন্দোলনের পূর্বে রাওলাট আইন থেকে শুরু করে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, খিলাফত আন্দোলন, এই বিষয়গুলো আমাদের আলোচনা হয়েছে। আজ আমরা সরাসরি চলে যাচ্ছি অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলন কেন, এই অসহযোগ আন্দোলন কেনর উত্তর খুঁজতে গেলে আমাদের দেখতে হবে যে এই যে তোমার রাওলাট আইন, কুখ্যাত রাওলাট আইন, আমরা দেখলাম তার পরিণতি হিসাবে কি হয়েছিল, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, অর্থাৎ পাঞ্জাবের অমৃতসরের যে জালিয়ানওয়ালাবাগ, সেখানকার ঘটনাবলী। আমরা পরে দেখি কিভাবে গান্ধীজি ভারতবর্ষে হিন্দু মুসলিম ঐক্য স্থাপনের জন্য খিলাফত আন্দোলনকে সাপোর্ট করেছিলেন বা সমর্থন করেছিলেন। ভারতবর্ষে ব্রিটিশদের যেই নীতি, শাসন কাঠামো, তার প্রতিক্রিয়া স্বরূপ যে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ব্রিটিশদের অত্যাচার, এই সমস্ত বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করেই গান্ধীজি দেখলেন যে ভারতবর্ষে অসহযোগ আন্দোলন ডাকতে হবে। অসহযোগ মানে ব্রিটিশ শাসনের প্রতি কোনো রকম সহযোগিতা নয়, সমস্ত অসহযোগিতা, অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্যবাদের সঙ্গে আমরা আর নেই। গান্ধীজি বলছিলেন, দেখো এখানে যে ভারতবর্ষে, গান্ধীজি একটা বই লেখেন 1909 খ্রিস্টাব্দে। বইটার নাম ছিল হিন্দ স্বরাজ। বইটার নাম ছিল হিন্দ স্বরাজ। এই বইয়ে গান্ধীজি উল্লেখ করেন যে ভারতবর্ষে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়েছিল, খুব মনোযোগ দিয়ে শুনবে, ভারতবর্ষে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়েছিল ভারতীয়দের সহযোগিতায়। ভারতবর্ষে ব্রিটিশ শাসন টিকে আছে ভারতীয়দের সহযোগিতায়। এখন ভারতবর্ষ থেকে ব্রিটিশ শাসন চলে যাবে যদি ভারতীয়রা ব্রিটিশ শাসনের সঙ্গে, অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসকদের সঙ্গে যদি অসহযোগিতা করে। বুঝতে পারছ? অর্থাৎ ভারতীয়রা সহযোগিতা না করলে ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসন টিকে থাকা সম্ভব নয়। সেই বইয়েই তিনি উল্লেখ করছিলেন যে 1 বছর যদি ভারতীয়রা ব্রিটিশ শাসনের সঙ্গে অসহযোগিতা করে, তাহলে ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসন আর মোটেই টিকতে পারবে না। এই গেল গান্ধীজির। এখন দেখো, গান্ধীজি যখন সিদ্ধান্ত নিলেন যে অসহযোগ আন্দোলন করবেন ব্রিটিশ শাসকদের সঙ্গে, ব্রিটিশ শাসনের প্রতি, তখন কিন্তু
জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দ এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিল। অর্থাৎ জাতীয় কংগ্রেস সম্পূর্ণরূপে যারা সদস্য ছিলেন, দক্ষিণপন্থী, বামপন্থী, ডানপন্থী, বামপন্থী বা মধ্যপন্থী, যাই হোক, কংগ্রেসে তো মানে কি বিভিন্ন মতের মানুষের সমাবেশ ছিল সেখানে। তো যাই হোক, এটা নিয়ে খুব বিতর্ক হয়েছিল যে আদৌ কংগ্রেস এই অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করবে কিনা, বা এই আন্দোলনকে সাপোর্ট করবে কিনা বা সমর্থন করবে কিনা। তো 1920 সালে দেখো কংগ্রেসের নাগপুর অধিবেশন, সেই অধিবেশনে কংগ্রেস সিদ্ধান্ত গ্রহণ করে যে না, ঠিক আছে, এই অসহযোগ আন্দোলনকে আমরা সাপোর্ট করব বা অসহযোগ আন্দোলন, সেখান থেকেই গান্ধীজি অসহযোগ আন্দোলন মানে গৃহীত হয় কংগ্রেসের মধ্যে। এখন অসহযোগ আন্দোলনের এই যে অসহযোগ আন্দোলনের দুটো দিক আছে, একটা হলো ইতিবাচক দিক আর একটা হলো নেতিবাচক দিক। অর্থাৎ একটা হলো গঠনমূলক আর একটা হলো ধ্বংসাত্মক দিক। অর্থাৎ একটা ইতিবাচক গঠনমূলক আর একটা ধ্বংসাত্মক বা নেতিবাচক। এই দুটো ছিল অসহযোগ আন্দোলনের মুখ্য কর্মসূচি বা আন্দোলন রূপরেখা যে গান্ধীজি তৈরি করেন, দুটো রূপরেখার উপর দাঁড়িয়েছিল এই আন্দোলন, অসহযোগ আন্দোলন। তাইলে কি ইতিবাচক দিকের মধ্যে কি ছিল? ইতিবাচক দিকের মধ্যে ছিল, আমরা তো জানি অসহযোগ মানে ব্রিটিশের সঙ্গে অসহযোগিতা, তার সঙ্গে যুক্ত হয়েছে বর্জন। অর্থাৎ অসহযোগিতা যেমন আমরা করব, তেমনি আবার বর্জনও করব। তাহলে বর্জন করলে কি করতে হবে? আমাকে গ্রহণ করতে হবে। তো নেতিবাচকটা ছিল বর্জন বা ধ্বংসাত্মক। কি নেতিবাচকে দেখো, বিলেতি দ্রব্য, অর্থাৎ ইংল্যান্ড থেকে যে সমস্ত দ্রব্য সামগ্রী ভারতবর্ষে আসে, শিল্পজাত দ্রব্য সামগ্রী, সেগুলোকে আমাদের বর্জন করতে হবে, আমরা সেগুলোকে পরিত্যাগ করব, আমরা ব্যবহার করব না। ব্রিটিশ কোনো পণ্য দ্রব্য আমরা ব্যবহার করব না। এর আগে ভারতবর্ষের একটা আন্দোলনে আমরা এই স্লোগানটা দেখেছি বা এই কর্মসূচি দেখেছি। সেটা কোথায়? সেটা বঙ্গভঙ্গ আন্দোলন 1905 খ্রিস্টাব্দে। সেখানেও ব্রিটিশ পণ্য দ্রব্য বয়কটের ডাক দেওয়া হয়েছিল। স্বদেশী এবং বয়কট সে আন্দোলনের ছিল। তো গান্ধীজি দেখো 1920 খ্রিস্টাব্দের এই অসহযোগ আন্দোলনে ওই যে নেতিবাচক কর্মসূচি বিলেতি দ্রব্য বর্জন এখানে গ্রহণ করা। কি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ তখন তো এটা ছিল বাংলাতে সীমাবদ্ধ, এখন এটা সর্বভারতীয় স্তরে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে হয়েছিল বলে দুই বাংলার মানুষের মধ্যে মিলনের জন্য ব্রিটিশ এটা যাতে আবার বঙ্গভঙ্গ রদ করা হয় তার জন্য ব্যাপক আন্দোলন হয়েছিল। এখন ব্রিটিশদের এই যে 1905 কোথায়, 1905-এর পরে দেখো 1920, তাহলে আরো 15টা বছর চলে গেল। ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসনের শোষণ নিষ্পেষণ ভারতবর্ষ দিশেহারা হয়ে গেল। ইদানিংকালে গান্ধীজিও ভারতীয় রাজনীতিতে এসে প্রবেশ করলেন। আমরা এর আগে লক্ষ্য করেছি 3টা আন্দোলনের মধ্যে দিয়ে, চম্পারণের কৃষক বিদ্রোহ, আহমেদাবাদের শ্রমিক ধর্মঘট, গুজরাটের খেদা বা কৈরা জেলার সেই কৃষক আন্দোলন, এই আন্দোলনের মধ্যে দিয়ে গান্ধীজি ভারতীয় রাজনীতিতে প্রবেশ করেন। অর্থাৎ ভারতীয় রাজনীতির রঙ্গমঞ্চে তার পদার্পণ ঘটে। তো এখানে দেখো তাইলে কি বিদেশি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বর্জন, অর্থাৎ স্কুল কলেজ যেগুলো আছে শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে ভারতীয় ছাত্ররা পড়বে না, ভারতীয় যারা শিক্ষক আছেন তারাও সেখানে শিক্ষকতা করবেন না, এটাই ছিল ডাক। আইন আদালত বর্জন, দেশীয় বিচারপতি তো তোমরা জানোই যে এত বড় দেশ, এত মানুষ আমাদের দেশের, কিন্তু বিচারপতিরা সব ইউরোপিয়ান ম্যাক্সিমাম, এবং তারা যে বিচার পদ্ধতি পরিচালনা করতেন ভারতীয়দের জন্য একরকম, ইউরোপীয়দের একজন, অর্থাৎ সাদা চামড়ার জন্য একরকম, আর এরা আমাদেরকে কালো চামড়া হিসেবে চিহ্নিত করতেন, আমাদের জন্য একরকম। সুতরাং সেখানে আইন আদালত বর্জন। সরকারি পদক, যে ব্রিটিশ সরকার ভারতীয়দের বিভিন্ন পদক দিতেন, রাজা বা কাউকে ওই যেমন রবীন্দ্রনাথকে নাইটহুড উপাধি দিয়েছিলেন, তারপরে এরকম বিভিন্ন চৌধুরী, তারপরে তোমার ওই নানা রকম এইরকম বিভিন্ন ধরনের পদবি দিতেন ভারতীয়দেরকে, সেই পদবিগুলো বর্জন। তারপরে খাজনা বন্ধ, অর্থাৎ খাজনা আমরা আর ব্রিটিশ সরকারকে কোনো খাজনা দেব না, এগুলো ছিল নেতিবাচক দিক। তো ইতিবাচক কি ছিল? তাইলে আমরা যদি বিদেশি দ্রব্য বর্জন করি, তাহলে দেশীয় শিল্প স্থাপন করতে হবে,
দেশীয় শিক্ষা প্রতিষ্ঠান, দেশীয় বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান বর্জন করলে দেশীয় শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে হবে, তাহলে দেশীয় ছাত্ররা সেই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করবে। মাদকদ্রব্য বর্জন, ইংল্যান্ড থেকে এরা ভারতবর্ষে এতটা মাদকদ্রব্য মানুষ গ্রহণ করতো না। তো এই দেশের চিরাচরিত কতগুলো জাতি গোষ্ঠী তো এমনিতে মৎসৎ খেয়ে সামাজিক একটা সুস্থিতি নষ্ট হতো, আর ব্রিটিশরা এটাকে আরো বাড়িয়ে দিয়েছিল। সেই জন্য গান্ধীজি এই মাদকদ্রব্য বর্জনকে কর্মসূচি হিসাবে গ্রহণ করেছিলেন। অস্পৃশ্যতা দূরীকরণ, ভারতবর্ষে তো আনটাচেবল একটা জিনিস আছে আমাদের সমাজে, উচ্চবর্ণ, নিম্নবর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, শূদ্রদের মধ্যে আছে আবার কিছু স্পৃশ্য শূদ্র, কাউকে ছোঁয়া যায় আবার কাউকে ছোঁয়া যায় না, অর্থাৎ অস্পৃশ্য, তারা হলো অস্পৃশ্য। এইরকম যে অস্পৃশ্যতা বর্জন দূরীকরণ গান্ধীজি ডাক দিয়েছিলেন। হিন্দু মুসলমান ঐক্য, দেশীয় শিল্প স্থাপন, এগুলো ছিল ইতিবাচক আর এগুলো ছিল নেতিবাচক। তাইলে এখন দেখো, এই যে ভারতবর্ষে যে এই যে গান্ধীজি যে কি জানি বলে অসহযোগ আন্দোলন ডাক দিলেন, এই অসহযোগ আন্দোলনের বিভিন্ন ধারা আমরা লক্ষ্য করি। কি কি ধারা? আমরা তোমাদের টেক্সট বইয়ে ব্যাপক আন্দোলন, কিন্তু টেক্সট বইয়ের বাইরে আমরা যাব না আলোচনায়, এটার মধ্যে থেকেই আলোচনা করার চেষ্টা করব। এখানে একটা হলো শহরের আন্দোলন, অর্থাৎ অসহযোগ আন্দোলনটা শহরে কতটা প্রভাব বিস্তার করেছিল। পরবর্তী সময় দেখা যায় যে এই বিদ্রোহ গ্রামীণ এলাকায়, গ্রামে কতটা পৌঁছেছিল কৃষকদের মধ্যে। আর একটা হলো বাগিচা শিল্প, বাগিচা মানে প্ল্যান্টেশন, চা বাগান আমরা প্রধানত বলি, চা বাগান, তারপরে কফি বাগান, এই সমস্ত বাগিচা শিল্প। হ্যাঁ, এখনকার মতো রাবার প্ল্যান্টেশন তখন ছিল না, এতটা ছিল না আর কি। তো এই বাগিচাগুলিতে কীরকম ছিল? তাহলে এখানে শহরের আন্দোলনগুলির মধ্যে দেখো, শহরে গান্ধীজি ডাকা অসহযোগ আন্দোলনের ব্যাপক সাড়া পড়ে। ব্যাপক সাড়া মানে কি? শহরে মধ্যবিত্ত উচ্চবিত্ত অংশের মানুষ, যেমন শ্রমিক, মিল কারখানা, কল কারখানার ধর্মঘটে সামিল হয় ব্যাপক আকারে। সরকারি কর্মীরা সরকারি অফিস আদালত বর্জন করে, আইনজীবীরা অফিস আদালত বর্জন করে, পোস্ট অফিস বর্জন করে, সমস্ত কিছু। ছাত্ররা পিকেটিং করে, বিদেশি পণ্য দ্রব্য যাতে বিক্রি না হয়। কোনো কোনো স্থানে বিদেশি পণ্যের বন্যুৎসব হয়, অর্থাৎ বিদেশি পণ্য দ্রব্যগুলোকে দোকান থেকে এনে আগুন জ্বালিয়ে দেওয়া, এটা ঘটে। এইভাবে আমরা দেখি যে তোমার ছাত্ররা শহরের কলেজ স্কুল সে সমস্ত বর্জন করে, দেশীয় স্কুল কলেজে ভর্তি হতে শুরু করে, যদিও তা ছিল অত্যল্প, মানে চাহিদা মতো ছিল না। তারপরে দেশীয় শিল্প, যেমন ধরো খাদির এ সময় প্রচলন হয়। তাঁত বস্ত্রের দেশীয় উৎপাদন, অর্থাৎ বিদেশের কলে তৈরি কাপড় ব্যবহার না করে ভারতীয়দের বলা হয় দেশীয় শিল্পে উৎপাদিত পণ্য সামগ্রী, কাপড় আছে অন্যান্য যা সমস্ত সামগ্রী আছে সেগুলি ব্যবহার করতে। এখন সেই জন্য দেখা যায় যে শহরে আন্দোলনটা অ্যাকচুয়ালি প্রথম দিকে ব্যাপক আকার ধারণ করে, কিন্তু পরবর্তী সময় লক্ষ্য করা যায় যে এই আন্দোলনের কতগুলো দুর্বলতা ছিল। কিরকম দুর্বলতা ছিল? যেমন দেখো, দেশীয় পণ্য যেগুলো, আমি খাদি বস্ত্রের কথাই যদি বলি, ব্রিটিশ কলে তৈরি বস্ত্রের যে দাম, তার চাইতে খাদি বস্ত্রের দাম অনেক বেশি। দেশীয় হস্তশিল্পজাত পণ্যের দাম অনেক বেশি। মানুষ অ্যালুমিনিয়াম, হ্যান্ডেলিয়াম, যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করত, সেই সমস্ত জিনিসের বস্ত্র ইংল্যান্ড থেকে যেগুলো আসতো সেগুলির দাম অনেক কম। দেখা যায় কি, গরিব মানুষের পক্ষে বা মধ্যবিত্তদের পক্ষে এখানে দেশীয় শিল্পজাত পণ্য সামগ্রী ব্যবহার করা খুব কষ্টকর হয়ে পড়ে। ইভেন গান্ধীজির যারা একদম ফলোয়ার ছিলেন তাদের মধ্যেও অনেকে এই বিদেশি পণ্য বর্জনের বিষয়ে পরবর্তী সময় দেখা যায় তারা সেখানে তাদের মধ্যে একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি দেখা যায়, কারণ এটা অনেক দাম কম, আর গরিব মানুষ তো দেখছে যে বিদেশি পণ্য দ্রব্য শিল্পজাত পণ্য সেগুলির দাম অনেক কম, ব্যবহারও সুবিধা, তাদের কেনাটা তাদের আওতার মধ্যে। তো সুতরাং দেখা যায় কি, আর স্কুল কলেজ যে পরিমাণ সরকারি স্কুল থেকে ছাত্ররা বেরিয়ে গেলেন, শিক্ষকরা বেরিয়ে গেলেন, ছাত্ররা বেরিয়ে গেল, শিক্ষকরা বেরিয়ে গেলেন, তাহলে কি আমার দেশীয় স্কুল কলেজের সংখ্যা দেখা যায় সেখানে সেইভাবে প্রতিষ্ঠিত হয়নি। তো না হওয়ার ফলে
তখন দেখা যায় কি আবার এই দেশীয় মানে সরকারি স্কুলে কলেজে আবার ছাত্ররা যেতে শুরু করলো, শিক্ষকরাও গেলেন অনেকেই, আর সরকারি আইনজীবীরাও সরকারি আইন আদালতে যোগদান করলেন। তো এই দেখো তোমার আমরা এই যে শহরের যে আন্দোলনের অবস্থা রূপরেখা আমরা সেটা দেখলাম। এবার 2.2-তে কি দেখলাম আমরা? গ্রামীণ এলাকায় বিদ্রোহ। এখন গ্রামীণ এলাকায় কৃষকরা ছোট ছোট কৃষকরা সেখানে গান্ধীজি কি করেছিলেন? খাজনা বন্ধের ডাক দিয়েছিলেন। ব্যাপক সাড়া পড়লো সেখানে, ব্রিটিশের খাজনা বন্ধে ব্যাপক সাড়া পড়লো। এবং আমরা কি দেখি ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসনে কি লক্ষ্য করা গেছে? বিশেষ করে যারা প্রান্তিক কৃষক এবং যারা উপজাতি অংশের মানুষ, যারা বনে জঙ্গলে বসবাস করত, পাহাড়ে জুম চাষের মাধ্যমে যারা জীবিকা নির্বাহ করত, এরাও এদের মধ্যেও ট্যাক্স বসাতে শুরু করলেন। এবং অযোধ্যাতে এই দেখো, অযোধ্যায় বাবা রামচন্দ্র দেব সেখানে বিশাল আন্দোলন গড়ে তোলেন। কৃষকদেরকে বেগার খাটা থেকে শুরু করে তাদের ইচ্ছামতো জমিতে তারা চাষ করতে পারতো না। আমরা চম্পারণের এই বিদ্রোহের কারণ আমরা দেখেছি, সেখানে তার রেশটা কিন্তু রয়ে গেছে। ব্রিটিশদের শোষণ, কৃষকদের উপরে শোষণ তখনও কমেনি, অতিরিক্ত খাজনা আদায় করা হতো। এখানে দেখো অযোধ্যা, তোমাদের বইয়ের মধ্যে টেক্সট বইয়ে অউধ এই শব্দটাকে অবধ বারবার লেখা হয়েছে, অবদ। এটা আসলে এটা না, আউধ মানে অযোধ্যা, ইংরেজিতে আমরা ওইভাবেই লিখি আর কি। তো এটা তোমরা দেখবে এটা আসলে অযোধ্যা। তো অযোধ্যা বাবা রামচন্দ্রদেব এই কৃষক আন্দোলন গড়েছিলেন। আমরা 1920 খ্রিস্টাব্দে দেখি জওহরলাল নেহেরু সেখানে গেলেন, কৃষকদের সঙ্গে কথা বললেন, তাদের সমস্যাগুলি তিনি জানলেন, জেনে সেখানে এই 1920 খ্রিস্টাব্দের বাবা রামচন্দ্র দেবের সঙ্গে মিলে নেহেরু সেখানে অযোধ্যা কিষাণ সভা গঠন করলেন। অযোধ্যা কিষাণ সভা গঠন করলেন। তোমাদের টেক্সট বই আছে অবধ কিষাণ সভা, এটা কোনো শব্দ আমার মনে হয় না ইতিহাসে আছে, যাক অনুবাদ যারা করেছেন সেখানে গোলমাল হয়ে গেছে। তো এইটা তোমরা দেখো। এখন আমরা 1920 খ্রিস্টাব্দে আমরা দেখি আবার অন্ধ্রপ্রদেশ, সে অন্ধ্রপ্রদেশের যে বিশাখাপত্তনম অঞ্চল রয়েছে এবং গোদাবরী অঞ্চল, তীর অঞ্চল সে পুরোটা, এবং এটা গুডেম পাহাড়ি অঞ্চলে, সেখানে তোমার পাহাড়ি উপজাতিদের নিয়ে তাদের বিরুদ্ধে, তাদের মধ্যে যে শোষণ কার্য চালাতো ব্রিটিশরা, সেই শোষণের বিরুদ্ধে সেখানে আন্দোলন গড়ে তুলেছিলেন আল্লুরি সীতারাম রাজু। আল্লুরি সীতারাম রাজু যদিও গান্ধীজির অসহযোগ আন্দোলনের দ্বারা প্রভাবিত হয়েছিলেন এবং তার এই যে তোমার এই আন্দোলন সঙ্গে যুক্ত হয়ে তারা এই পাহাড়ি অঞ্চলের অর্থাৎ উপজাতি অংশের মানুষরাও বা পাহাড়ি অঞ্চলে যারা বনাঞ্চলে বসবাস করতেন তারাও এই যে সর্বভারতীয় যে জাতীয় আন্দোলন, সেই জাতীয় আন্দোলনের সঙ্গে তারা যুক্ত হয়ে গেলেন। এখন সীতারাম রাজু দেখলেন যে ব্রিটিশের যেভাবে কৃষকদের উপর বা এই সমস্ত চাষিদের উপর যে অন্যায় অত্যাচার হচ্ছে, গান্ধীজির অসহযোগ আন্দোলনের সঙ্গে এইভাবে করলে হবে না। সেই জন্য সেখানে কি করলেন তারা কি জানি বলে গেরিলা পদ্ধতিতে ব্রিটিশ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করতে শুরু করলেন। আর এদিকে বাবা রামচন্দ্র দেব সেখানেও আন্দোলন এমন জায়গায় গিয়ে পৌঁছলো যে থানা আক্রমণ, ব্রিটিশদের অফিস আক্রমণ, তোমার ওই যে যেখানে ট্যাক্স বা রাজস্ব আদায় করা হতো সেগুলি আক্রমণ এদিকেও এখানে ছিল। আর গেরিলা কায়দায় আল্লুরি সীতারাম রাজু সেখানে তোমার এই আন্দোলনটা সেখানে পরিচালনা করছিলেন তোমার গুডেম পাহাড়ি অঞ্চলে অন্ধ্রপ্রদেশের। এবং 1924 খ্রিস্টাব্দে তুমি জানো ব্রিটিশ সরকার বারবার তার বিরুদ্ধে আক্রমণ অভিযান পরিচালনা করেছিল এবং 1924 খ্রিস্টাব্দে তিনি নিহত হন এবং তিনি সেখানে দেখা যায় একজন জাতীয়তাবাদী বা জননেতা হিসাবে তিনি আবির্ভূত হন এবং অন্ধ্রপ্রদেশের মানুষ আজও তার যে আন্দোলন সে আন্দোলনকে তারা ভুলেনি, আজও তিনি তাদের মধ্যে আছেন। 2.3 যে পয়েন্টটা আমরা দেখি এখানে বাগিচাগুলিতে স্বরাজ। বাগিচা বলতে আমি আগেই বলেছি যে মূলত চা বাগান বা কফি বাগান, এটা আসামেই ছিল এই আমার আন্দোলনের মূল কেন্দ্র এবং আসাম বাগিচা শিল্প তোমরা জানো আসামে এখনো চা উৎপাদনে ভারতবর্ষের মধ্যে অন্যতম স্থান। তো এই বাগিচা শ্রমিকদের এখন দেখো এখানে কৃষকদের আন্দোলনের ধারাটা কি, শহরে অঞ্চলের মানুষ ভাবতো যে স্বরাজ মানে
অসহযোগ স্বরাজ অর্জন মানে কি, অর্থাৎ অসহযোগের মাধ্যমে আন্দোলনের মাধ্যমে স্বরাজ অর্জন মানে ব্রিটিশ শোষণ থেকে মুক্তি। কৃষকরা ভাবলো জমিদারি অত্যাচারের বিরুদ্ধে মুক্তি, অর্থাৎ জমিদার, এখানকার জমিদার এবং যারা বিভিন্নভাবে, যে ভারতবর্ষে তো ভূমি ব্যবস্থা ব্রিটিশদের এক এক অঞ্চলে এক এক রকম ছিল, তারা যদিও পরবর্তী সময়ে একরকম একই জায়গায় আনার চেষ্টা করেন, কিন্তু তারপরেও এখানে যারা জমিদার ছিল বা তোমার ওই যে জোতদার ছিল বিভিন্ন এলাকায়, এরা কোথাও রায়তওয়ারি ব্যবস্থা, কোথাও মহলওয়ারি ব্যবস্থা, কোথাও ভাইয়াচারি ব্যবস্থা, এই সমস্ত ব্যবস্থায় ওই জমিদারি ব্যবস্থার মধ্যে যারা, সেগুলি তাদের বিরোধী আন্দোলন হিসেবে এখানে চিহ্নিত হয়েছিল। এটা কোথাও কোথাও ব্রিটিশ বিরোধী, কোথাও কোথাও জমিদারি বিরোধী। আসামের চা বাগিচা শ্রমিকদের আন্দোলনের জন্য ছিল স্বরাজ মানে কি, তারা চাইছিল যে যে আসামের যে চা বাগিচার মালিক তাদের থেকে মুক্তি। কারণ এখানে ছিল জমি, এই চা বাগানে যে সমস্ত শ্রমিকরা একবার গিয়ে ঢুকতো তারা তাদের নিজস্ব গ্রামাঞ্চলে, গ্রামে আর ফিরে যেতে পারতো না। যেই যেই গ্রাম থেকে তারা আসতো তাদের স্বভূমে আর ওরা যেতে পারতো না, কারণ ওই বাগিচা মালিকরা তাদেরকে যেতে দিত না, আটকে রাখতো। তারা চাইছিল এই আন্দোলনে যোগদান করে এই যে তাদের যে স্বভূমে যাওয়া, কারণ কি তোমরা জানো ব্রিটিশের যে ল্যান্ড রিফর্ম পলিসি, ভূমি সংস্কার যে নীতি, সেই নীতির ফলে এক সময় অনেক মানুষ তারা কৃষি জমি হারিয়ে, অর্থাৎ কৃষি উৎপাদন করে অথবা কৃষি শ্রমিতে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করা অসম্ভব হয়ে পড়েছিল। তখন তারা যেমন কিছু অংশ শহরে চলে আসতে শুরু করলো, আবার কিছু কিছু অঞ্চলে এই বাগিচাগুলিতে অর্থাৎ বাগানগুলোতে সেখানে গিয়ে তারা কাজ করতে শুরু করলো। কিন্তু একবার যে ঢুকলো তাকে আর সেখানে বাগানে ফিরে যেতে, তার গ্রামে আর ফিরে যেতে দিত না এরা, কারণ ওখানেও তো তার ল্যান্ড আছে, ওখানেও তো তার বাড়িঘর আছে, আত্মীয় স্বজন আছে, কিন্তু যেতে দিত না। এটা ইন্ডিয়ান ইমিগ্রেশন অ্যাক্ট দেখো 1859, এই লাইনের বলেই এই শ্রমিকদেরকে তোমার আটকে রাখা হতো। তো যখন গান্ধীজি অসহযোগ আন্দোলনের ডাক দিলেন, এই বাগিচা শ্রমিকরা এটাকে তাদের যেই বাগিচা মালিক তাদের খপ্পর থেকে মুক্তির জন্য তারা একটা পথ হিসাবে এই আন্দোলনটাকে গ্রহণ করলেন। তাহলে দেখো আমাদের এই আন্দোলনের ফলে এই যে কৃষক বাগিচা শ্রমিক যারা, তারাও কিন্তু সর্বভারতীয় আন্দোলনের সাথে তাদের একটা যোগাযোগ হয়ে গেল। তাহলে দেখতে পাচ্ছ গান্ধীজির অসহযোগ আন্দোলন শুধুমাত্র শহরের মধ্যে সীমাবদ্ধ রইল না, কৃষকদের মধ্যে, এমনকি উপজাতীয় অংশের বা পাহাড়ি অঞ্চলের যারা বসবাসকারী তাদের মধ্যে, বাগিচা শ্রমিকদের মধ্যে, অর্থাৎ প্রান্তিক অংশের যে মানুষ তাদের মধ্যেও সেই আন্দোলন বিস্তার লাভ করলো। তাহলে আমার মোটামুটি আজকের এই আলোচনা তোমরা, আমার মনে হয় তোমরা যদি শুনে থাকো তাহলে বুঝতে পারবে, এবং যদি বুঝে থাকো তাহলে শেয়ার করবে, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে, লাইক করবে, হ্যাঁ, আর এটাকে সাবস্ক্রাইব করবে। আজ এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো।